হে, অনেক দেরি হয়ে গেল। আকাশটার অবস্থাও ভালো না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আধুনিক বাংলা ছোট গল্পগুলি পাঠককুলের কাছে বরাবরই খুবই প্রসিদ্ধ। সমসাময়িক সেইরূপ সাহিত্যিকদের মধ্যে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত তার রহস্য গল্পগুলোর মাধ্যমে পাঠকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি তার এই খ্যাতি তাকে উইকিপিডিয়া তথা বিশ্বকোষে স্থান করে দিয়েছে। 1973 সালের 17 মে উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়ায় জন্মগ্রহণ করা এই মানুষটির জন্য আমরা বাঙালি হিসাবে সত্যিই গর্ববোধ করছি। 2016 সালের মে মাসে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে কালো ঘুড়ি বইয়ের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে সম্মানিত হন। তার এই বিশ্ব সম্মানকে পাথেয় করে গল্পবন্ধু শ্রোতাদের কাছে আমাদের আজকের গল্প ভগবানের হাত। গল্পটি লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত কালো ঘুড়ি বইটি থেকে নেওয়া হয়েছে। গল্পের সূত্রধার আমি পায়েল ঘোষাল। শুরু হচ্ছে ভগবানের হাত। নার্সিংহোমের ছোট কেবিনে সন্ধেবেলা শুয়েছিল সুস্নাত। ভিজিটিং আওয়ার্স কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সুস্নাতর কলিগরা তাকে দেখে ফিরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার হাজরা রাউন্ডে আসবেন। আগামীকাল সকালে সম্ভবত তার মুখের ব্যান্ডেজ খোলা হবে। একথা আজ সকালে নার্সের মুখ থেকে শোনার পর সারাদিন ধরে সুস্নাতর মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে। চোখ আর ঠোঁট বাদে সুস্নাতর সারা মুখ ও মাথা সাদা কাপড়ের ব্যান্ডেজে মোড়া। প্রথমবার তো বেসিনের সামনে হাত ধুতে গিয়ে তার সামনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সুস্নাত চমকে গিয়েছিল। মুখ তো নয়, ঠিক যেন মমির মাথা। তারপর থেকে আয়নার দিকে সে আর তাকাতে সাহস করে না। কিন্তু কালই তো তাহলে আসল ব্যাপারটা ঘটবে। নার্সের কথা ঠিক হলে কাল তাকে তাকাতেই হবে আয়নার দিকে, তাও ব্যান্ডেজ খোলা অবস্থায়। সুস্নাতর মনে একটাই চিন্তার ঘুরপাক খাচ্ছে। ব্যান্ডেজ খোলার পর কি দেখবে সে? চেনা মুখ নাকি অন্য কিছু? নিজেকে চিনতে পারবে তো সে? তার কলিগরা অবশ্য তাকে আশ্বস্ত করে গিয়েছে তেমন কিছু ঘটবে না বলে। ডাক্তার হাজরা কলকাতা শহরের অন্যতম বড় সার্জন। বিশেষত প্লাস্টিক সার্জারিতে তার সমকক্ষ এখানে কেউ নেই বললেই চলে। তিনি নিজে যখন অপারেট করেছেন তখন নাকি চিন্তার কিছু নেই। বহু অ্যাক্সিডেন্ট কেসে তিনি মুখাবয়ব ফিরিয়ে দিয়েছেন নিখুঁতভাবে। লোকে বলে তার দুটো হাত নাকি ভগবানের হাত। কিন্তু কলিগরা যাই বলে যাক, উৎকণ্ঠা কিছুতেই কাটছে না তার। ব্যান্ডেজ খুললে কি দেখবে সে? এই চিন্তা করতে করতে হঠাৎ তার মনে পড়ে গেল সেই বীভৎস মুখটার কথা। ভয় আতঙ্কিত হয়ে উঠল এই ভেবে যে তার মুখ ওই রকম হয়ে যাবে না তো। শিউরে উঠল সুস্নাত। প্রাণপণে ভোলার চেষ্টা করতে লাগলো সেই মুখটাকে। একটা মৃদু শব্দে সুস্নাতর চিন্তাজাল ছিন্ন হলো। তার বেডের গায়ে প্লাইউডের পার্টিশন ওয়ালের ওপাশে কেউ যেন টোকা দিচ্ছে। ফুটসাতে উঁচু এই পার্টিশন ওয়ালটাই একটা বড় ঘরকে দুটো কেবিনে ভাগ করেছে।
দুটো কেবিনে ঢোকার দরজা অবশ্য আলাদা। সুস্নাতর কেবিনের দরজার সামনে যে লম্বা বারান্দার মতো প্যাসেজ আছে, তার ধারে সুস্নাতর দরজা পেরিয়ে পাশের ঘরে ঢুকতে হয়। দোতলার শেষ প্রান্তের কেবিন। ডাক্তার হাজরা ছাড়া ওই কেবিনে কোনোদিন কাউকে ঢুকতে দেখেনি সুস্নাত। ঠক ঠক, আবারও সেই শব্দ। তারপর উপাস থেকে একটা চাপা কণ্ঠস্বর শোনা গেল। দাদা, দাদা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সুস্নাত সামান্য বিস্মিতভাবে বলল, না, ঘুমোইনি। আপনি কে? আমিও আপনার মতো বেডে শুয়ে আছি। আসলে কথা বলার লোক নেই তো, তাই ভাবলাম যদি আপনার সঙ্গে একটু কথা বলা যায়। তা আপনি বিরক্ত হলেন না তো? না না, বিরক্ত হব কেন? ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা এই সময় আমারও বেশ ফাঁকা ফাঁকা লাগে। সেই তো একঘেয়ে চুপচাপ থাকা। কথা বললে আমার ভালোই লাগবে। যাক, বাঁচলাম। এই একদম হাঁপিয়ে উঠেছি কথা না বলে। তা আপনার তো অ্যাক্সিডেন্ট কেস, তাই না? তাই না? আপনি কিভাবে জানলেন? লোকটা সামান্য চুপ করে থেকে বলল, আরই না পাতলেও ওপাশের কথাবার্তা এপাশে শোনা যায়, তাই শুনে বুঝেছি কি করে অ্যাক্সিডেন্ট হলো। প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল সুস্নাত। সে একবার ভাবল ব্যাপারটা লোকটাকে বলবে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে হলো লোকটা হয়তো বিশ্বাস করবে না তার কথা, ঠিক যেমন তার কলিগরা করেনি। তার এক কলিগ তো বলেই ফেলেছিল, তুমি কি আজকাল নেশা টেশা করছো, নাকি হরর ফিল্ম দেখো? হ্যাঁ। কাজেই দুর্ঘটনার মূল কারণটি চেপে গিয়ে সুস্নাত বলল, আমি সেক্টর 5-এ একটি কম্পিউটার ফার্মে চাকরি করি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন অফিস থেকে বেরোতে বেশ রাত হয়েছিল। রাত 11টা হবে। বেরিয়ে বাইপাসে উঠতেই ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টি। দাঁড়ানোর কোনো জায়গা না দেখে তার মধ্যেই বাইক নিয়ে এগোচ্ছিলাম। কিছুটা পথ এগোবার পরই আমার বাইকের চাকাটা স্কিড করলো। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়লাম রাস্তায়। আমার তারপর আর জ্ঞান ছিল না। পরে শুনলাম স্থানীয় লোকরা আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাত 1টা নাগাদ এই নার্সিং হোমে দিয়ে যায়। নার্সিং হোমের লোকেরা আমার মোবাইলের কল লিস্ট দেখে আমার কলিগদের সঙ্গে যোগাযোগ করে। এই পর্যন্ত শুনে লোকটা জানতে চাইল, আপনার কোথায় লেগেছে? মুখে। ডিভাইডারে ধাক্কা মারার সময় হেলমেটটা কোনোভাবে ভেঙে গিয়েছিল। যখন আমাকে এখানে আনা হয় তখন নাকি নার্সিং হোমের লোকেরাও আমার মুখ দেখে ঘাবড়ে গিয়েছিল। তবে অন্য কোনো নার্সিং হোমে না গিয়ে সে লোকগুলো যে ঘটনাচক্রে আমাকে এখানে এনেছিল, এ ব্যাপারে আমি ভাগ্যবান। ডাক্তার হাজরার মতন সার্জেনকে আমি পেলাম। লোকে নাকি ওর হাতকে বলে ভগবানের হাত। অ্যাক্সিডেন্ট বা বার্নিং কেসে মুখমণ্ডল ফেরাতে সকলেই নাকি ওর শরণাপন্ন হন। আমার ডান কানটাই শুনেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবার অপারেট করতে হয়েছে। তা আপনার কি কেস? আমার মতো অ্যাক্সিডেন্ট?
লোকটা জবাব দিতে যাচ্ছিল মনে হয়, কিন্তু তার আগেই করিডোরে ডাক্তার হাজরার গলা শোনা গেল। হ্যাঁ, কাল সকাল 10টা আসবে। হ্যাঁ, গেটম্যানকে বলা আছে, ঢুকতে হবে এখন। ওকে, বাই। তার গলার শব্দ পেয়েই পাশের কেবিনের লোকটা হঠাৎ করে চুপ করে গেল। তারপরই সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা। মধ্য 50-এর ডাক্তার হাজরা বেশ সুপুরুষ, ফর্সা, লম্বা, মেদহীন দেহ, টিকালো নাকে বসানো সোনার বাইফোকালের আড়ালে ঝকঝকে সপ্রতিভ চোখ, নিখুঁতভাবে কামানো মুখ ও ঠোঁটের কোণে আবছা হাসির রেশ। সুস্নাত তাকে দেখে বিছানায় উঠে বসতেই তিনি হেসে বললেন, কাল সকালে কিন্তু আপনার ব্যান্ডেজ খুলবো। সুস্নাত তার কথা শুনে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমার মুখটা ঠিক আগের মতো থাকবে তো ডাক্তারবাবু? তার প্রশ্নের জবাবে ডাক্তার হাজরা তার দু হাতের পাতা সুস্নাতর সামনে মেলে ধরে বললেন, ওয়েল, আমার এই হাতের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। ডাক্তারি লাইনের সতীর্থরা অনেকে আমাকে হ্যারাল্ড গিলিস বলে ডাকেন। তিনি কে? তাকে বলা যেতে পারে ফেসিয়াল প্লাস্টিক সার্জারির জনক। অ্যাকচুয়ালি তিনি প্রথম 1917 সালে ওয়াল্টার ইও নামে এক ব্রিটিশ সৈনিকের মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করেছিলেন। ইওর ক্ষতবিক্ষত কপালে তিনি টিউব ফ্ল্যাপ বা আপনি বলতে পারেন নলাকৃতি চামড়ার পট্টি বসিয়ে তার পূর্বেকার মুখমণ্ডল ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার চেয়ে অনেক বড় কাজ আমি এবার আপনার ক্ষেত্রে করলাম। তিনি করেছিলেন অটোগ্রাফট আর আমি করলাম অ্যালোগ্রাফট। শেষের কথাগুলো অনেকটা স্বগোক্তির ঢঙে বেশ আত্মপ্রসাদের সাথে তিনি বললেন। সুস্নাত বলল, অটোগ্রাফটার অ্যালোগ্রাফট মানে? এইসব মেডিকেল টার্মস ও আপনি বুঝবেন না ঠিক। ডাক্তার হাজরা চলে যাওয়ার পর সুস্নাত ভাবল যে সে আবার কথা বলতে পারে পাশের কেবিনের লোকটার সাথে, কিন্তু ওপাশ থেকে আর কোনো ডাক এলো না। হয়তো সে ঘুমিয়ে পড়েছে। এই ভেবে সুস্নাত বিছানায় শুয়ে পড়ল। পরদিন ঠিক সকাল 10টায় সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা। সঙ্গে নার্স, নার্সিংহোমের একজন কর্মচারী ও অপরিচিত জনা তিনেক লোকজন। তাদের সঙ্গে ক্যামেরা ইত্যাদি ছিল। সেই লোকগুলোকে দেখিয়ে ডাক্তারবাবু সুস্নাতকে বললেন, এরা হলেন মেডিকেল রিপোর্টার, আজকের ঘটনার সাক্ষী হতে এসেছেন। মিনিট খানেকের মধ্যেই ডাক্তার হাজরার নির্দেশে নার্স ব্যান্ডেজ খুলতে শুরু করলো। এক একটা পট্টি খোলা হচ্ছে আর সুস্নাতর বুক ধকধক করে উঠছে। ঘর শুদ্ধ সকলে উত্তেজিতভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুস্নাতর দিকে। একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে ঘরে। একসময় ব্যান্ডেজের শেষ পর্দাটাও খসিয়ে ফেলা হলো সুস্নাতর মুখ থেকে। কারো মুখে কোনো কথা নেই। সুস্নাত তাকালো ডাক্তার হাজরার মুখের দিকে। গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন সুস্নাতর মুখমণ্ডল। তাহলে কি? কিন্তু ধীরে ধীরে আবছা একটা হাসির রেখা ফুটে উঠল ডাক্তার হাজরার মুখে। নার্সকে তিনি বললেন, ওকে, এবার আয়নাটা দিন। নার্সের থেকে কাঁপা হাতে আয়নাটা নিয়ে সুস্নাত সেটি মুখের সামনে ধরে ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। অনেকদিন পর দেখলো সে নিজের মুখ। কপালে, নাকের পাশে সার্জারির কয়েকটা স্পষ্ট দাগ থাকলেও তার মুখমণ্ডল প্রায় একই রকমই আছে। ডাক্তার হাজরা বললেন, দেখুন, ওই দাগগুলো নিয়ে ভাববেন না। অয়েন্টমেন্ট লাগালে কয়েক মাসের মধ্যেই ওই দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। সুস্নাতর মুখে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে এরপর আয়নাটা নার্সের হাতে ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার হাজরা
সুস্নাতকে বললেন। আসল ব্যাপারটা তো আপনি খেয়ালই করেননি। আপনার ডান কানটা একবার দেখুন। তার কথা শুনে সুস্নাত আয়নাটা আবার তুলে ধরল তার ডান কানের দিকে। একটা স্পষ্ট কাটা দাগের চিহ্ন। কানটা যেন আলাদাভাবে জোড়া হয়েছে তার জায়গাতে। সম্ভবত সার্জারির জন্যই কিছুটা লম্বা আর ফর্সা দেখাচ্ছে কানটা। ডাক্তার হাজরা এরপর প্রথমে তার সেই কানটায় একটু ঝুঁকে ভালো করে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন। ও গড, কানটা আমি আপনাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে পারলাম। সত্যি কথা বলতে কি, আমিও বেশ কিছুটা কনফিউজ ছিলাম এই ব্যাপারে। তারপর তিনি পকেট থেকে একটি পোস্টকার্ড সাইজের ছবি বের করে সুস্নাতর দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা দেখুন, আপনি অ্যাক্সিডেন্টের দিন নার্সিংহোম আসার পর আপনার মুখের ডান পাশের এই ছবিটা তোলা হয়েছিল। এটা দেখুন, এটা দেখলে আপনি আর আমার রিপোর্টার বন্ধুরা বুঝবেন কি অসাধ্য সাধন করেছি আমি। সুস্নাত ছবিটা হাতে নিয়ে সেটা দেখেই চমকে উঠল। এত বীভৎস মুখমণ্ডল হয়েছিল তার। রক্তাক্ত এক ভয়ঙ্কর মুখমণ্ডল। ডান কানের ছিদ্রটাই শুধু দেখা যাচ্ছে। কানের পাতার কোনো অস্তিত্বই নেই তাতে। কেউ যেন ছিঁড়ে নিয়েছে কানটা। সুস্নাত তাকিয়ে থাকতে পারল না ছবিটার দিকে। ছবিটা ডাক্তারবাবুর হাতে ফিরিয়ে দিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, ডাক্তারবাবু, আপনি সত্যিই ভগবান। ডাক্তার হাজরা ছবিটা রিপোর্টারের কাছে দিয়ে নিজের হাতের পাতা দুটো মেলে ধরে আত্মপ্রত্যয়ের হাসি হেসে বললেন, আমার এই হাত দুটোকে অনেকে বলে ভগবানের হাত। অ্যাকচুয়ালি এখন নিজেও কথাটা একটু বিশ্বাস করি। ছবিটা এরপর ঘরের লোকেদের হাতে হাতে ঘুরতে লাগলো। নিশ্চিতভাবে সকলে ছবিটার সঙ্গে মিলাতে লাগলো সুস্নাতর কানটা। রিপোর্টার তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এবারও সত্যি কথাটা প্রায় বলে ফেলেছিল সুস্নাত। মুহূর্তের জন্য তার মনে ভেসে উঠল বাইকের হেডলাইটের আলোতে দেখা ভয়ঙ্কর সেই মুখচ্ছবি। কিন্তু সে ভূত দেখেছে বললে কেউ কি বিশ্বাস করবে? তাই নিজেকে সামলে নিয়ে সে সংক্ষিপ্ত জবাব দিল, বাইকের চাকা বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আর একজন রিপোর্টার সুস্নাতর অনুমতি নিয়ে বেশ কয়েকটা ছবি তুললেন সুস্নাতর কানের। ফ্ল্যাশ বাল্বের আলোয় ঝিলিক দিয়ে উঠল ডাক্তার হাজরার হাসি মুখ। রিপোর্টারদের কাজ শেষ হলে ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, আপনার এই ব্যাগটা আমাদের কাছে ছিল, যারা আপনাকে এখানে এনেছিল তারাই ওটা দিয়ে গেছে। এই বলে তিনি ইশারা করলেন নার্সিংহোমের একটি কর্মচারীর দিকে। সে লোকটা একটা চামড়ার অফিস ব্যাগ এনে সুস্নাতর বিছানায় রেখে বলল, ব্যাগটা আমি খুলিনি স্যার, শুধু ব্যাগের গায়ে যে ধুলো কাদাগুলো ছিল সেগুলো মুছে দিয়েছি। সুস্নাত দেখলো ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা তো তারই। সকলকে নিয়ে ঘর ছেড়ে বেরোনোর আগে ডাক্তার হাজরা আবার ঝকঝকে হাসি হেসে আবার সুস্নাতর দিকে তার হাতের পাতা দুটো মেলে ধরে বললেন, আপনাকে আমি বলেছিলাম আপনি আমার হাতের উপর ভরসা রাখতে পারেন। সুস্নাতর মনে হচ্ছিল বেড থেকে নেমে একবার ডাক্তারবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কিন্তু তার আগেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মনটা বেশ হালকা হয়েছে সুস্নাতর। যে অসহ্য আতঙ্ক তার বুকে চেপে বসেছিল সেটা কেটে গিয়েছে। ডাক্তারবাবু চলে যাওয়ার কিছুক্ষণ পর ব্যাগটা কাছে টেনে নিল সুস্নাত। ব্যাগটা খুলে বিছানায় সে উপুর করতেই কাগজপত্রের সঙ্গে কিছুটা শুকনো ঘাসের টুকরোও বেরিয়ে এলো। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা জিনিস হাতে উঠে এলো সুস্নাতর। কিছুটা পুরনো একটা ফটোগ্রাফ। 25-26 বছরের এক অপরিচিত যুবকের ছবি। খুব সুন্দর মুখ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক। এ কার ছবি?
সুস্নাতর ব্যাগে এলো কিভাবে? কিন্তু কিছুতেই সে স্মরণ করতে পারল না ব্যাপারটা। একসময় তার মনে হলো মাথার চোট লেগে স্মৃতিশক্তি লোপ পায়নি তো? ছবিটা নিশ্চয়ই তার পরিচিত কারোর হবে, বা কেউ তাকে দিয়েছিল। নইলে এটা তার ব্যাগে এলো কিভাবে? ঠিক এমন সময় পার্টিশনের ওপাশের কেবিন থেকে গতকালের সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো। দাদা, দাদা, আহা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? মুখের ব্যান্ডেজ খোলার উত্তেজনায় সুস্নাত ভুলেই গিয়েছিল লোকটার কথা। সে বলে উঠল, না, আমি জেগেই আছি। কাল তো ডাক্তারবাবু চলে আসায় আর কোনো কথাই হলো না। তা আপনি কেমন আছেন? আহ, আপনি বলেন, কেমন আছেন? জানেন, আজ মুখের ব্যান্ডেজ খোলা হয়েছিল। আমি তো তার আগে খুব আতঙ্কে ছিলাম। ডাক্তারবাবু অসাধ্য সাধন করেছেন। একটা ছবিতে দেখলাম কি বীভৎস মুখ হয়েছিল আমার। বিশেষত ডান কানের কোনো অস্তিত্বই যেন ছিল না। কিন্তু ডাক্তারবাবু চমৎকারভাবে সব কিছু জুড়ে দিয়েছেন। ডাক্তারবাবুর হাত দুটো সত্যিই ভগবানের হাত। উনি না থাকলে এই মুখ নিয়ে রাস্তায় বেরোতাম কিভাবে কে জানে। বাকি জীবনটা তো পড়েই আছে। লোকটা সামান্য চুপ থেকে বলল, হ্যাঁ, হ্যাঁ, সত্যি, সত্যি ভগবানের হাত। যে হাত ভগবানের তৈরি মুখের উপর হাতের খেলা দেখাতে পারে, সে হাত তো ভগবানেরই হাত। আপনি, আপনি ভাগ্যবান। তবে তুই এবার থেকে একটু সাবধানে, সাবধানে গাড়ি চালাবেন। সাবধানেই তো সেদিন গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু সুস্নাত প্রায় বলেই ফেলতে যাচ্ছিল কথাটা, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতিবিভ্রম হয়? কিছু কিছু ক্ষেত্রে হয় বলে শুনেছি, কিন্তু কিন্তু কেন? আপনার কি কোনো ঘটনা মনে আসছে না? মনে আসছে না? এমনি ঘটনা তো আমার সবই মনে আছে। আসলে অ্যাক্সিডেন্টের সময় আমার সঙ্গে যে ব্যাগটা ছিল তার ভেতর থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বেরোলো। এক সুন্দর যুবকের সাদা কালো ছবি। কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না যে ওই ছবিটা কার, বা ওটা আমার ব্যাগে এলোই বা কিভাবে। ওপাশে সামান্য কিছুক্ষণের নীরবতা। তারপর লোকটা বলল, আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। আমি আজ রাতেই নার্সিংহোম থেকে চলে যাব। হয়তো আপনার সঙ্গে আমার আর দেখাই হবে না। কিছু কথা বলার ছিল। বাহ, আপনারও ছুটি হয়ে যাচ্ছে। তা আপনি চলে আসুন না আমার ঘরে। আপনি বললে আমি যেতে পারি আপনার ঘরে। এখানে পেশেন্টদের অন্য ঘরে যাওয়ার নিয়ম নেই। ডাক্তারবাবু জানলে রাগ করবেন। রাতে করিডর ফাঁকা হয়ে গেলে আমি যাওয়ার আগে আপনাকে ডাকবো। প্লিজ, প্লিজ একবার আসবেন। হ্যাঁ, আসবেন।
লোকটার গলার স্বরে একটা আন্তরিক আহ্বান ফুটে উঠেছে। সুস্নাত বলল, হ্যাঁ, অবশ্যই আসবো। তা আপনার কি হয়েছিল তা কিন্তু এখনো আমার জানা হয়নি। কি হয়েছিল আপনার? আমারও আপনার মতো মুখেরই ব্যাপার, সার্জারি হয়েছে। হ্যাঁ, আপনারও কি প্লাস্টিক সার্জারি হয়েছে নাকি? অটোগ্রাফট না অ্যালোগ্রাফট? শব্দ দুটোর মানে জানেন? মানে জানেন? না, আসলে ডাক্তারবাবুর মুখেই দুটো শব্দ শুনেছি, তাই। আমি কিন্তু শব্দ দুটোর অর্থ জানি। আরো আছে আইসোগ্রাফট, জেনোগ্রাফট, এসব প্লাস্টিক সার্জারির পরিভাষা। নিজের দেহের ত্বক বা চামড়া কেটে যখন সে দেহেরই অন্য কোথাও বসানো হয়, তখন তাকে বলা হয় অটোগ্রাফটের বা অটোগ্রাফট। আইসোগ্রাফটের ক্ষেত্রে যমজ কোনো মানুষের একজনের ত্বক অন্যজনের দেহে বসানো হয়। আর জেনোগ্রাফটের ক্ষেত্রে এক প্রজাতিটা অপর প্রজাতিতে বসানো হয়। আপনি এসব নিয়ে পড়াশোনা করেছেন নাকি? অনেক জানেন দেখছি। আচ্ছা, আপনি অ্যালোগ্রাফটের মানেটা বলবেন? ডাক্তারবাবু বললেন আমার নাকি অ্যালোগ্রাফট করেছেন তিনি। আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব। আচ্ছা আচ্ছা, আপনি কিছু মনে না করলে দয়া করে বলবেন অপারেশনের জন্য ডাক্তারবাবুকে কত পেমেন্ট করতে হচ্ছে? কালেক্টের সঙ্গে ডাক্তারবাবুর কথা হয়েছে 1.5 লাখ টাকা দিতে হবে। আজ বিকেলে তারা এসে টাকাটা মিটিয়ে দেবে। আমার অফিসই টাকাটা দিচ্ছে আসলে। সুস্নাত শুনল। লোকটা যেন অস্পষ্টভাবে বলল, তার মানে তার মানে 15,000। 15,000? কি বললেন? কিন্তু ঠিক সেই সময় বারান্দায় পদশব্দ শোনা গেল। ডাক্তারবাবু। সঙ্গে সঙ্গেই পাশের লোকটা চুপ হয়ে গেল সেই শব্দে। ডাক্তার হাজরা সুস্নাতর দরজা পেরিয়ে পাশের কেবিনে গিয়ে ঢুকলেন। এরপর খুব চাপা স্বরে যেন দীর্ঘক্ষণ ধরে পাশের কেবিনের লোকটার সঙ্গে কথা চলতে লাগলো ডাক্তার হাজরার। তোমার 15,000, এটা মোটেই কম নয়, এটা মোটেই কম নয়, এটা অনেক টাকা। এই টাকাটা পেলে তুমি তোমার পরিবার চালাতে পারবে, তোমার সংসার, তোমার বাচ্চা, তোমার পরিবার সবকিছু চলবে। তুমি একবার ভেবে দেখো, আরেকবার সার্জারি হবে, আরেকটা সার্জারি হবে, তুমি আরো টাকা পাবে। এটা মোটেই কম নয়। আমি আবারও একটা কথাই একবার স্পষ্টভাবে কানে এলো সুস্নাতর। পাশের ঘরের লোকটা যেন একবার উত্তেজিতভাবে বলল, এত কম? এত কম? এটা মোটেই কম নয়। আমি আবারও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে আরেকটু বেশি দিন। আমি আমার সংসার আছে, সংসার। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তার। তুমি কোয়াইট, ওকে? আর এই টাকাটা রাখো তোমার ভালোর জন্য বলো। ওকে, বাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সারাদিন লোকটার কোনো সাড়া শব্দ পায়নি সুস্নাত।
বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছিল। সুস্নাত খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। বেশ রাতে ঘুম ভাঙল সুস্নাতর। বাইরে থেকে ভেসে আসা শব্দ শুনে সে বুঝতে পারল বৃষ্টিটা আরো বেড়েছে। তার আঘাতেই জানলার কাঁচের শাঁসি কাঁপছে, শব্দ হচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে বাইরের বৃষ্টির শব্দ শুনতে লাগলো সুস্নাত। হঠাৎ প্লাইউডের দেওয়ালে মৃদু টোকা দেওয়ার শব্দের সঙ্গে সেই কণ্ঠস্বর আবার কানে এলো সুস্নাত। আপনি জেগে আছেন? সুস্নাত সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ, আমি জেগে আছি। দয়া করে একটু বাইরে আসবেন, বাইরে। হ্যাঁ, আসছি। আমার আরেকটা অনুরোধ আছে। দয়া করে আপনার ব্যাগের অচেনা লোকটার ফটোটা সঙ্গে আনবেন। তার কারণটা বাইরে গেলেই বুঝতে পারবেন। সুস্নাত এবার বেশ অবাক হলো লোকটার কথা শুনে। ও ছবির সঙ্গে তার কি সম্পর্ক? ঠিক আছে, নিচ্ছি। মিনিট খানেকের মধ্যেই ছবিটা নিয়ে করিডোরে বেরিয়ে এলো সুস্নাত। বাইরে অঝরে বৃষ্টি, তার সঙ্গে দমকা হাওয়া। শুধু বাইরের ল্যাম্পপোস্টের একটা আলো বারান্দার কোণে এসে পড়েছে। হলদেটে বর্ষণ সিক্ত ম্যাট ম্যাটে একটা আলো। সুস্নাত দেখতে পেল সেই কোণে কয়েক হাত দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লোক। তার মুখ দেখা যাচ্ছে না। তার পরনে মাথা ঢাকা একটা টুপি, লম্বা ঝুলের বর্ষাতি। সুস্নাতর উপস্থিতি বুঝতে পেরে একইভাবে দাঁড়িয়ে লোকটা বলল, আপনাকে ডাকলাম বলে আপনি রাগ করবেন না। এই যাওয়ার আগে কিছু কথা বলতে চাই আপনাকে। না, রাগ করবো কেন? বলুন কি কথা। আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল তাই আমি জানি। সেদিন ঝড় জলের রাতে রাস্তায় হঠাৎই আপনি আপনার গাড়ির সামনে এক ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছিলেন একটা ভয়ঙ্কর মুখ। তাই দেখে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন, তাই না? এ পর্যন্ত শুনেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল সুস্নাত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। বিভৎস সেই মুখ। ও মুখ কোনো মানুষের হতে পারে না। কিন্তু ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? মুহূর্ত খানকের নিস্তব্ধতা। লোকটা এরপর সুস্নাতর দিকে ঘুরে দাঁড়িয়ে বর্ষাতির টুপিটা খুলে ফেলল। বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে লোকটার মুখে। সুস্নাত দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সেদিনের রাস্তায় দেখা সেই বিভৎস মূর্তি। লোকটার মুখমণ্ডলে কোনো নাক নেই। ঠোঁটহীন মুখের বাইরে বেরিয়ে এসেছে দাঁতের পাটি। পলকহীন চোখ, সারা মুখে ছড়িয়ে আছে অজস্র কাটাকুটির দাগ। এরকম মুখ কোনো মানুষের হতে পারে না। আর একটু হলেই সুস্নাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। দেওয়াল ধরে কোনো রকমে সামনে নিল সে। তার অবস্থা দেখে লোকটা করুণ স্বরে বলে উঠল, দোহাই আপনার, আপনি ভয় পাবেন না।
বিশ্বাস করুন, আমিও মানুষ। সবই সার্জারির চিহ্ন। যে ভগবানের হাত আপনার মুখ ফিরিয়েছে, এসবই তার হাতের দাগ। সেই একই হাত, সেই একই হাত। সুস্নাত এবার একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, তার মানে? লোকটা পলকহীন চোখে তাকিয়ে বলল, ডাক্তার হাজরা প্লাস্টিক সার্জারির অনেক জটিল পরীক্ষা করেন আমার এই মুখ নিয়ে। আপনার মতো অনেকের মুখ ফিরিয়ে দিতে আমার এই মুখ কাজে লাগে তার। আমি আমি গরিব মানুষ আছি, পরিবার ছেলেপুলে আছে। এর বিনিময়ে যে পয়সা পাই তাতে সংসার চলে। এবার যেমন পেলাম 15,000, মাত্র 1,015। মাস 6 সংসার চলে যাবে। তারপর আবার ছবিটা আমাকে দিন। হ্যাঁ, ওটা আমারই ছবি ছিল। সেদিন রাস্তায় ওই জায়গায় পড়ে গিয়েছিল। লোকেরা আপনার ছবি ভেবে ব্যাগে পুরে দিয়েছে। জানেন, আপনারা তো আয়নাতে মুখ দেখেন, হ্যাঁ, আর আমি দেখি ওই ছবিটা। ওটাই আমার আয়না, হ্যাঁ। নির্বাক সুস্নাত ছবিটা এগিয়ে দিল তার হাতে। ছবিটার উপর পরম মমতায় হাত বোলাতে বোলাতে লোকটা বলে যেতে লাগলো, আমার খুব কষ্ট, জানেন। নিজের সন্তানেরা পর্যন্ত তাকাতে পারে না এই মুখের দিকে। দিনের আলোতে বাইরে বেরোলে লোকে ঢিল ছোড়ে। তাই রাত ছাড়া বাইরে বেরোতে পারি না। কেউ বলে আমি নাকি মানুষ নই, পিশাচ। কিন্তু বিশ্বাস করুন, আমিও মানুষ। আমার জন্যই আপনার অ্যাক্সিডেন্টটা হলো। পারলে এই হতভাগ্য লোকটাকে ক্ষমা করবেন। যাওয়ার আগে আপনাকে অ্যালোগ্রাফট কথা অর্থটা বলে যাই। যখন একজন মানুষের দেহ থেকে কিছু নিয়ে সম্পর্কহীন ভিন্ন কোনো মানুষের দেহে তা বসানো হয়, তখন তাকে বলে অ্যালোগ্রাফট। তবে ডাক্তারবাবু একটা অসাধ্য সাধনই করলেন। ওনার হাত সত্যি ভগবানের হাত।
ভগবানের হাত। একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল লোকটার মুখে। আর কথা না বাড়িয়ে সুস্নাতকে নমস্কার করে পাশ কাটিয়ে এগিয়ে গেল লোকটা। ঠিক সেই সময় প্রচণ্ড বিদ্যুৎ চমকে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল সেই বারান্দা। সেই আলোয় সুস্নাত স্পষ্ট দেখতে পেল লোকটার ডান কানের জায়গাটা পাতলা একটা স্টিকিং প্লাস্টার দিয়ে ঢাকা। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁটে ভিজতে লাগলো সুস্নাত। ভেজা বাতাসে তখনও ঘুরে বেড়াচ্ছে সেই হাহাকার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমিও মানুষ, আমিও মানুষ, আমিও মানুষ, আমিও মানুষ। এতক্ষণ শুনছিলেন ভগবানের হাত, গল্পের কথক দেবদূত দাস। ডাক্তারের ভূমিকায় জয়দীপ দত্ত, সুস্নাতর ভূমিকায় অভিষেক চক্রবর্তী এবং সেই দুর্গত মানুষটির ভূমিকায় আমি সুদীপ্ত দত্ত। অন্যান্য কিছু পার্শ্ব চরিত্রের ভূমিকায় দেবদূত দাস। আমাদের উপস্থাপনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করে দূর দূরান্তের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন এক্ষুনি করুন, কারণ আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও বিবিধ সৃষ্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের মনোরঞ্জন করতে। সুস্থ থাকুন ততক্ষণ অবধি। ধন্যবাদ।